মা, আমি একটু মায়ের বাড়িতে গেলাম। আপনাদের রাতের জন্য আমি ডাল আর আলু ভর্তা করে ঢাকা দিয়ে রেখেছি। কারেন্ট নেই, গরমে আর অন্ধকারে রান্নাঘরে ঢোকাই যাচ্ছে না। আপনারা খেয়ে নেবেন। এই তো গত সপ্তাহে কারেন্ট নেই বলে বাপের বাড়ি গিয়ে দুদিন থেকে এলে, আজ একটু লোডশেডিং হয়েছে বলে আবার ছুটবে? মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ি আসল জায়গা, একটু কারেন্ট গেলেই বাপের বাড়ি ছুটলে লোকে কি বলবে? সত্যি কথা বলতে কি মা, ফাহিমকে বিয়ে করার সময় আমি বুঝতেই পারিনি যে আপনাদের এলাকায় এত লোডশেডিং হয়। আমার বাপের বাড়িতে তো হেভি ডিউটি জেনারেটর আছে, কারেন্ট গেলে টেরও পাই না। আর আপনাদের বাড়িতে একটা আইপিএস পর্যন্ত নেই। এই গরমে আর মশার কামড়ে আমার গায়ে র্যাশ বেরিয়ে গেছে, মাথা ব্যথা করছে। তাই বলে কথায় কথায় বাপের বাড়ি যাবে? আমাদের তো এভাবেই থাকতে অভ্যাস। তবুও দেখুন, আমি কত ভালো বৌমা। আপনাদের তো দামি আইপিএস কেনার জন্য কোনো চাপ দিচ্ছি না, উল্টো আমি নিজে মায়ের বাড়ি গিয়ে জেনারেটর হাওয়া খেয়ে আসছি, যাতে ফাহিমের পকেট থেকে টাকা খরচ না হয়। রহিমা বেগম কিছু বলার আগেই নীতি বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের দিন দুপুরে ফাহিম অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। বাইরে কড়া রোদ। বাড়িতে ঢুকেই দেখে টেবিলে শুধু আলু ভর্তা আর ডাল। ভাইয়া, দেখো বৌদির কাণ্ড। এই গরমে তুই অফিস থেকে এলি, আর বৌদি রাতে কারেন্ট ছিল না বলে কোনো মতো আলু ভর্তা করে সেই যে বাপের বাড়ি পালিয়েছে, এখনো ফেরার নাম নেই। তোর বউয়ের কি আর এই সংসারের দিকে হুঁশ আছে রে? সে তো মায়ের বাড়িতে জেনারেটর হাওয়া খেতে পারলেই বাঁচে। একটু লোডশেডিং হলেই বউ ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যায়। পাড়াপড়শিরা তো আড়ালে হাসাহাসি করে। উফ মা, তুমি তো জানো এই এলাকায় কারেন্ট গেলে কি অবস্থা হয়। আমি তো ভেবেছিলাম একটা ছোট আইপিএস লাগাই, কিন্তু তুমি তো বললে অযথা টাকা নষ্ট। নীতি বড়লোকের মেয়ে হয়েও আমার মতো সাধারণ ছেলেকে বিয়ে করেছে, ওর তো একটু কষ্ট হবেই। বাপরে, এখন বউয়ের দোষ ঢাকতে আমাকেই দোষছিস? তোর বউ যেমন কথায় কথায় আমাকে আইপিএস নেই বলে গরিব খোটা দেয়, তুইও তো দেখছি তার পাল্লায় পড়েছিস। তোদের যদি এই বাড়িটা এতই খারাপ লাগে, তাহলে তুইও তোর বউয়ের সাথে ওর বাপের বাড়ি গিয়ে থাক। মায়ের মুখে এমন কথা শুনে ফাহিম খুব কষ্ট পায়। সে কোনো উপায় না দেখে নীতিকে ফিরিয়ে আনতে তার শ্বশুর বাড়ি চলে যায়। আরে জামাই যে, এসো এসো, এসি আর জেনারেটরের হাওয়া খেয়ে যাও। উফ, তোমাদের এলাকায় যা লোডশেডিং, আমি তো নীতিকে বলি তোমাকেও সাথে নিয়ে আসতে। না মা, ঠিক আছে, আমি আসলে ওকে নিতে এসেছিলাম। থাক বাবা, তোমার বাড়িতে গেলে এই গরমে আমার মেয়ে হয়তো স্ট্রোক করবে। আমি তো ঠিক করেছি আমাদের ছাদের উপরের সুন্দর গেস্ট রুমটা তোমাদের দিয়ে দেব, যখন ইচ্ছে এসে থাকবে। তোমরা ওই অন্ধকার মশা ভর্তি বাড়িতে যে কি করে থাকো। নীতি, এক্ষুনি বাড়ি চলো। আর আপনি শুনুন, আপনার মেয়ের যদি আমাদের বাড়িতে এতই কষ্ট হয়, তবে বিয়ের সময় কয়েক লাখ টাকার একটা আইপিএস যৌতুক হিসেবে পাঠিয়ে দিলেই তো পারতেন। আমি তো আপনাদের কাছে কখনো কিছু চাইনি। ও, এই ছিল তোমার মনে? যাও, এক্ষুনি বেরিয়ে যাও। বড়লোকের মেয়েদের পটিয়ে বিয়ে করো, তারপর যৌতুকের আশায় বসে থাকো, তাই না? মা থামো। ফাহিম, তুমিও শান্ত হও। চলো, আমি তোমার সাথে যাচ্ছি। দেখো নীতি, তুমি যদি আমাদের বাড়ির এই লোডশেডিং আর গরম সহ্য করতে পারো তবেই থাকো, তা না হলে তুমি তোমার মায়ের বাড়িতে গিয়ে সারা জীবনের মতো থাকতে পারো। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি ফাহিম, কিন্তু কারেন্ট গেলে গরমে আমার খুব কষ্ট হয়, শরীর খারাপ লাগে। তাই তো আমি মায়ের বাড়ি যাই। তুমি ভেবো না আমি তোমাকে ছেড়ে যাব না। নীতির কথায় পরিস্থিতি একটু শান্ত হয়। কিন্তু পরদিন সকালে নীতির ফোনে একটা কল আসে এবং সে কাউকে কিছু না জানিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে যায়। তুলির মনে সন্দেহ দানা বাঁধে। কালকেই তো বাপের বাড়ি যাওয়া নিয়ে এত ঝগড়া হলো, ভাবি বলল আর যাবে না, তাহলে আজ আবার কার ফোনে লুকিয়ে বেরিয়ে গেল?
তুলি নীতির পিছু নেয়। সে দেখে রাস্তার মোড়ে নীতি একটা ছেলের সাথে দাঁড়িয়ে হাসি মুখে কথা বলছে এবং ছেলেটিও তাকে একটা প্যাকেট দিচ্ছে। তুলির সাথে সাথে ছবি তুলে ফাহিমকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। ছবি দেখে ফাহিম রাগে অন্ধ হয়ে যায়। সে ভাবে নীতি তাকে ঠকাচ্ছে এবং লোডশেডিংয়ের বাহানা দিয়ে সে অন্য কারোর সাথে দেখা করতে যায়। ফাহিম সরাসরি অফিস থেকে ছুটে আসে সেইখানে। ও, তাহলে তোমার মায়ের বাড়িতে জেনারেটরের হাওয়া খাওয়ার আসল কারণ এই? ছি নীতি, ছি, তোমার চরিত্র এত খারাপ আমি জানতাম না। আমার মা আমাকে অনেক সাবধান করেছিল। ফাহিম, তুমি এসব কি বলছো? তুমি এখানে? আরে ভাই, আপনি কে? আপনি ম্যাডামের সাথে এভাবে কথা বলছেন কেন? আমি তো ওষুধ ডেলিভারি করি। ম্যাডাম অ্যাপে কিছু জরুরি ওষুধ আর ভিটামিন অর্ডার করেছিলেন, আমি শুধু সেটাই ডেলিভারি দিতে এসেছি। এই দেখুন বিল। মানে ওষুধের ডেলিভারি? কিন্তু তুমি হঠাৎ এত ওষুধ কেন অর্ডার করলে নীতি? তোমার কি হয়েছে? তুমি জানতে চেয়েছিলে না আমি কেন বারবার বাপের বাড়ি যাই? কারণ আমাদের সংসার নতুন অতিথি আসতে চলেছে ফাহিম। আমি মা হতে চলেছি। নীতি, তুমি প্রেগনেন্ট? হ্যাঁ, ডাক্তার আমাকে কড়া নির্দেশ দিয়েছেন যেন আমি অতিরিক্ত গরমে না থাকি এবং ঠিকমতো ঘুমাই। কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট গেলে আমার দম বন্ধ হয়ে আসে, সারা রাত ঘুমাতে পারি না। তাই আমি বাধ্য হয়ে মায়ের বাড়ি যেতাম। আজ আমি তানভীর ভাইয়ের দোকানে গিয়েছিলাম। আমার জমানো টাকা দিয়ে একটা আইপিএস বুক করে এসেছি। আর ফেরার পথে এই ডেলিভারি ম্যান ছেলেটার কাছ থেকে আমার প্রেগনেন্সির ভিটামিনগুলো রিসিভ করেছিলাম। আমি চেয়েছিলাম আইপিএসটা বাড়িতে ফিট হলে তোমাকে সারপ্রাইজ দিব। আমাকে ক্ষমা করে দাও নীতি, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি। আমার নিজের স্ত্রীর কষ্টের কথা আমি বুঝতেই পারিনি। ভাবি, আমাকেও ক্ষমা করে দাও। আমি না বুঝে ভাইয়াকে ছবি পাঠিয়ে উল্টোপাল্টা বুঝিয়েছি। আমাদের সংসারে নতুন অতিথি আসছে, এর চেয়ে বড় সুখবর আর কি হতে পারে? নীতি, তোমাকে নিজের জমানো টাকা দিয়ে আইপিএস কিনতে হবে না। আমি কালকেই ভালো একটা আইপিএসের ব্যবস্থা করছি। এরপর থেকে তোমার আর আমাদের সন্তানের কোনো কষ্ট হতে দেব না। 2 দিনের মধ্যেই ফাহিমের বাড়িতে নতুন আইপিএস লাগানো হয়। কারেন্ট গেলেও এখন আর বাড়িতে অন্ধকার বা গরম থাকে না। রহিমা বেগমও তার ভুল বুঝতে পারে এবং বৌমার অনেক যত্ন নেওয়া শুরু করেন। সেদিনের পর থেকে নীতি আর কখনোই বাপের বাড়িতে ছুটে যায় না। ফাহিম, নীতি এবং গোটা পরিবার তাদের নতুন অতিথির অপেক্ষায় সুখে শান্তিতে সংসার করতে থাকে।